নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি 112 নম্বর এপিসোডে। আমি আগেই বলে দিয়েছিলাম যে আমার দাদা ভাইয়ের বিয়ের কারণের জন্য আমি 1 মাস গল্প দিতে পারিনি, তাই তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এক্সট্রিমলি সরি। আমি জানি তোমরা ওয়েট করেছিলে, কিন্তু তারপরেও সাডেনলি আমার একটা পডকাস্ট এসেছিল খুব রিসেন্ট গল্প বলাতে, তোমরা সেটা শুনেছো হয়তো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো চলো, আজকে যে ঘটনাটা তোমাদেরকে শোনাবো একটি অদ্ভুত ঘটনা, এবং যে দিদিটা লিখে পাঠিয়েছে তার ফ্যামিলিতে এই ঘটনাটা ঘটে গেছিল, এবং দিদি ঠিক যেমনভাবে আমাকে কনভারসেশন অন ফোন বলেছে আমি তোমাদেরকে ঠিক তেমনভাবেই ঘটনাটা শোনাচ্ছি। তবে আর কথা বাড়াবো না বা দেরি করবো না, সরাসরি চলে যাব মূল ঘটনাতে। এবং প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। তো চলো ঘটনাতে যাওয়া যাক। হ্যালো অলিভিয়া, আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, এবং আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরা বহুদিন ধরেই তোমার ঘটনা শুনি, এবং আজ থেকে 2 বছর আগেই ঘটনাটা আমাদের জীবনে অদ্ভুতভাবে ঘটে যায়, তাই তোমাকে এই ঘটনাটা শেয়ার করছি। সব থেকে বড় কথা হচ্ছে, আমার হাজব্যান্ড কলকাতাতে জব করতো। ফার্স্টে জব করার পর হঠাৎ একদিন ওর অফিস থেকে বলা হয় যে ট্রান্সফারের জন্য। যেহেতু ও হোটেল রিলেটেড জিনিসে জব করতো, আমি এখানে মেনশন করলাম না তোমাকে নামটা, তো বড় বড় 5 স্টার হোটেলের মতন জায়গাতে ওকে যেতে হতো কাজের জন্য। তো হঠাৎ করে ওর লেটার আসে যে ট্রান্সফারের জন্য। তা সেক্ষেত্রে তখন আমরা ঠিক করি যে ঠিক আছে, আমরা ট্রান্সফার নেব। ছোট বাচ্চাটাকে নিয়েই আমরা শিলিগুড়িতে ট্রান্সফার নিই। এবার ওখানে গিয়ে ইমিডিয়েট ফ্ল্যাট পাওয়া বা একটা ঘর রেন্ট পাওয়া খুব চাপের হয়ে যাচ্ছিল। তাই আমার হাজব্যান্ডের এক বন্ধুর বোনের ওখানে শ্বশুর বাড়ি, তা আমরা গিয়ে তাদের বাড়িতে কিছুদিন থাকার পর তারা আমাদেরকে একটু যোগাযোগ করতে হেল্প করে আর কি। আশেপাশে ফ্ল্যাট বা কোনো বাড়ি যদি রেন্টে পাওয়া যায় বা সেটা যদি বিক্রিও থাকে। হঠাৎই কিছুদিন পর একটা সন্ধান পেল ওরা যে শিলিগুড়ি থেকে একটু ভিতর দিকে একটি গ্রামের সাইডে একটি বাড়ি আছে। প্রপার নামটা আমি এখানে নিলাম না কারণ বিশেষের জন্য। তো সেই বাড়িটা অনেক দিন ধরে ওরা বিক্রি করবে ভাবছে, তো খুবই রিজনেবল দাম। আর সেখানে যদি আমরা বাড়িটা কিনি তাহলে তো ভালোই হয়। তা আমি আর আমার হাজব্যান্ড একদিন যাই, এবং ওই যে আমার হাজব্যান্ডের বন্ধুর বোন ছিল সে এবং তার হাজব্যান্ড, আমরা সবাই মিলেই বাড়িটা দেখতে যাই। দেখি আশপাশটা এত নিরিবিলি, শান্ত, খুব সুন্দর বাড়িটা, ইনফ্রাস্ট্রাকচারটা এত সুন্দর, খুব ভালো লেগেছিল। সব কিছু মিলিয়ে আমরা সেদিনকেই ফাইনাল করে দিই, কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে আমরা চলে আসি। তারপর টুকটুক করে আমরা আমাদের জিনিসগুলো কলকাতা থেকে আনাই। পুরো ভিতরটাতে আমাদের খাট, আলমারি, বিছানা যেমন করে আর কি একটা বাড়ি পুরো ফার্নিশড করে, ওরম করে আমরা ফার্নিশড করি। তারপর আমরা একদিন শিফট করে যাই। আমাদের প্রথমেই একটা জিনিস ভুল হয়েছিল যে আমরা গৃহপ্রবেশ করে না বাড়িটাতে ঢুকিনি। আমরা নর্মালি বাড়িটাতে ঢুকে গেছিলাম, কারণ আমাদের মনে হয়েছিল বাড়িটা যারা করেছে তারা তো প্রথম দিকে গৃহপ্রবেশ করেছে, তাহলে এখন এই মুহূর্তে আমরা শিফট হয়ে যাই, কিছুদিন পর আমরা গৃহপ্রবেশটা করব। আমাদের যে সেটা সব থেকে বড় ভুল হবে সেটা আমরা কখনোই বুঝতে পারিনি। এবার হয়টা কি, ওখানে বেশ কিছুদিন থাকার পর একদিন রাত্রেবেলায় আমি রান্না করছি, আমার বাচ্চাটা ঘরের মধ্যে খেলছিল, হঠাৎ করে ছুটে বাইরের দিকে বেরিয়ে যায়। আমি অতটা খেয়াল করিনি কারণ দরজাটা খোলাই ছিল, এবং ছুটে বেরিয়ে যাওয়ার পর ও না আমাদের বাড়ির পাশটাতেই একটা ডোবা মতন ছিল, ওই দিকে উদ্দেশ্যে দৌড়ায়। আমি খানিকক্ষণ পর যখন পিছনটা ঘুরে দেখি যে ও নেই, আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখছি ও কি জোর দৌড়াচ্ছে ওই ডোবার দিকটাতে। দাঁড়া 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 বলছি, কিছুতেই কোনো কথা শোনে না। তা যাই হোক, আমিও ছুটে গিয়ে ওকে ধরে ওকে বলি, কি হলো, তুমি ওইদিকে ছুটে যাচ্ছ কেন, কি হয়েছে তোমার, অন্ধকার না এখানটা, পড়ে যাবে না তুমি। একটু বকাবকি করতে বলে, না গো মাম্মাম, ওখানে একটা দিদি ভাই আর একটা আন্টি আমাকে ডাকছে।
আমি আশেপাশে দেখি যে দিদি ভাই আর আন্টি কোথায়, কেউ তো নেই। বলছে হ্যাঁ ওই তো দেখো না দাঁড়িয়ে আছে, ডাকছে। তা আমি আর অতটা গা করিনি, বাচ্চা মানুষ তো এরকম বলতেই পারে। আমি নিয়ে ওকে ঘরে চলে আসি, দিয়ে দরজাটা বন্ধ করে দিই। তা যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে আমরা রাত্রিবেলা শুয়ে পড়ি। পরের দিন সকালবেলাতে যেমন আমার সঙ্গে ও থাকার ছিল, হঠাৎ করে ও সিঁড়ি দিয়ে একা একাই ওপরে উঠলো, উঠে নিজের ঘরের মধ্যে কিছু খেলনা বার করে খেলতে লাগছে। এবং ও যে ওটা কারোর সাথে খেলছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওর সঙ্গে একজন কেউ রয়েছে যে ওর সাথে খেলছে। এবার আমার কোথাও একটা গিয়ে মনে হয়েছে যে কে ওপরে, ও তো একাই ছিল, তাহলে ও কার সাথে কথা বলছে ওরকম করে। আর ঘরে আমি আর আমার মেয়ে ছাড়া কেউ ছিল না যে আমি কাউকে সন্দেহ করব। কাজের মাসি কাজ করে বেরিয়ে গেছে কোন সকালে। আমি আস্তে আস্তে করে ওপরে যাই, ওপরে গিয়ে অদ্ভুতভাবে দেখি যে ও টেবিলের ওখানে কিছু একটা জিনিস ও হয়তো মানে দেখতে পাচ্ছে বা কিছু ওই টেবিলের সঙ্গে তাকিয়ে তাকিয়ে কথা বলছে। তো আমি দৌড়ে গিয়ে বলে কি হলো, তুমি এরকম কার সাথে কথা বলছো? তখনও ও একই কথা বলে যে মাম্মা ওই দেখো ওই দিদিটার সাথে আমি খেলছি আঙুল দিয়ে। কোথায় দিদি, কোন দিদি, কেউ তো নেই এখানে। তো সমানে একই কথা বলে যায়। তো যাই হোক, ওর রাত্রিবেলাতে ওর বাবা আসতে তখন আমি বলি যে দেখো মেয়েটা না এরকম বারবার বলছে। তো তখন ওর বাবা বলে ধুর ও বাচ্চা মানুষ, কি না কি খেলতে খেলতে বলেছে, তুমি ওটা নিয়ে ভেবো না, ওইসব ছাড়ো তো। সেদিনকে অদ্ভুতভাবে রাত্রিবেলা আমরা তিনজনে যখন ঘরের মধ্যে ঘুমোই, ও কিছুতেই ঘুমোচ্ছে না, খালি দরজার দিকে তাকাচ্ছে আর তাকিয়ে বলছে ওই তো আন্টিটা দিদিভাইটা ডাকছে, আন্টিটা আর দিদিভাইটা ডাকছে। আমরা অদ্ভুতভাবে দুজনেই ওইদিকে তাকাই, কাউকে না দেখতে পেয়ে ও খাট থেকে উঠে নেমে যাওয়ার মতন অবস্থা। ওর বাবা ওকে ধরে রাখতে পারছে না, আমিও ধরে রাখতে পারছি না। যাই হোক, ওর বাবা একটু বকাবকি করে দাবড়া দাবড়ি দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় রাত্রিবেলায়। পরের দিন সকালবেলায় আমি কিচেনে কাজ টাজ করে আমি ওপরে উঠছি, হঠাৎ করে আমার মনে হলো যে সিঁড়ির এই পাশ থেকে এই পাশে কেউ একজন সরে গেল। আমি অদ্ভুতভাবে ভাবছি যে কি হলো ব্যাপারটা, কে সরে গেল সিঁড়ির এপার থেকে ওপারে। ছুটে ওপরে গিয়ে দেখি কাউকেই দেখতে পাই না। তারপরে আমি এই দিক ওই দিক তাকাই, বাইরে দেখি, গেট দেখি, কেউ নেই। ছাদ অব্দি গিয়ে দেখে আসি, কাউকেই দেখতে পাই না। আমি আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসি। নেমে কাজবাজ করছি। তার কিছুক্ষণ পর আমি স্নান করে যখন বেরিয়ে আমি ঘরে ঢুকে আয়নার দিকে তাকিয়ে আমি যখন সিঁদুরটা পরি, তখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটি মহিলা আমার পিছন দিকে দাঁড়িয়ে, তার চুলগুলো সামনের দিকে ঝোলানো, হাতে একটা বাচ্চা মেয়ে তার হাত ধরে দাঁড়িয়ে রয়েছে এবং অদ্ভুতভাবে তারা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি যতবার পিছনের দিকে ঘুরছি, আমার এখনো তোমাকে ঘটনাটা বলছি অলিভি, আমার গুজবাম্পস দিচ্ছে লিটারেলি। তো যতবার আমি পিছন দিকে ঘুরে তাকাচ্ছি ততবার আমি ফিল করতে পারছি যে কিছু একটা রয়েছে, কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না, আয়নার দিকে তাকালেই দেখতে পাচ্ছি। তখন আমি পড়ি কি মরি ঘর থেকে জাস্ট বেরিয়ে গিয়ে আমি নিচে চুপচাপ ঠাকুরের ঘরের পাশটাতে বসে থাকি মেয়েকে নিয়ে। ওর বাবা যখন ঢোকে সন্ধ্যাবেলায় তখন আমাকে জিজ্ঞাসা করি কি হলো, তুমি এরকম অদ্ভুতভাবে এখানে বসে রয়েছো। সেদিন অদ্ভুতভাবে আমি দুপুরবেলাতে খাইও নি, মানে আমার এতটা ভয় লেগে গেছিল। তখন ওর বাবাকে আমি বলি যে দেখো এরকম এরকম ব্যাপার মেয়েটা বলছিল, কিন্তু আমিও আজকে এরকম দেখেছি আর আগের দিনকেও এরকম দেখেছি। তো তখন ওর বাবা খানিকটা আমার উপর রেগে গিয়ে বলে মেয়ের সঙ্গে সঙ্গে তোমারও মাথাটা খারাপ হয়ে গেছে, কি না কি দেখছো আর দুজনেই একই কথা বলছো। তখন আমি ওর বাবাকে অনেকবার করে বোঝানোর চেষ্টা করি যে দেখো যদি জিনিসটা আমি একা দেখতাম অন্যরকম, মেয়েটা অনেক দিন ধরে বলছে, আজকে কিন্তু আমার সঙ্গে এই জিনিসটা দুবার ঘটেছে, আমি দুপুরে খাইও নি পর্যন্ত, আমি এখানে বসে আছি। তো তারপর যাই হোক, ওর বাবা কোনো কথা সাড়া না দিয়ে আস্তে আস্তে করে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে যখন বাথরুমে ঢুকে যখন ও
মুখ টুক ধোয় বাথরুমের আয়নাতে একটা আবছা যেন কি সরে যেতে দেখে। ও পিছন দিকে ঘুরে দেখে যে কেউই নেই, সত্যি তাই। ও বেরিয়ে তারপর ব্যালকনিতে যায়, ব্যালকনিতে গিয়ে সিগারেট খেতে যায়। তো সিগারেট যখন খায় ব্যালকনিতে দাঁড়িয়ে, হঠাৎ করে ওর চোখটা পড়ে বাইরের দিকে এবং তখন দেখে ওই ডোবার ওইখানে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, সেটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না যে কি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কিছু একটা যে ওখানে ছিল সেটা ও বুঝতে পারছিল। তো তখন আমার হাজব্যান্ড আস্তে করে ঘর থেকে নিচে নামে আমাকে কিছু না জানিয়ে, এবং ডোবার কাছে যখন যায় গিয়ে তখন ও সেম জিনিসটাই দেখতে পায় যে একটি মহিলার সামনে চুলগুলো ঝোলানো এবং হাতে বাচ্চাটাকে নিয়ে ঠিক ডোবার মাঝখানটাতে দাঁড়িয়ে অদ্ভুত অট্টহাসি হাসছে। ও ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায় এবং খানিকক্ষণ পর যখন আমি ওকে না দেখতে পেয়ে দেখি দরজাটা খোলা, বাইরে যখন যাই ছুটে গিয়ে দেখি অনেকটা দূরে, আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা হাঁটলে ডোবাটা, মানে পাশেই, কিন্তু একটু হাঁটতে হবে, এই বাগানটা ক্রস করতে হবে। আমার বাড়ির সামনেটাতে একটা সুন্দর বাগান মতন করা ছিল। তো ওইসব দেখি আর কি আমরা অ্যাট্রাক্ট হয়ে বাড়িটা কিনে নিয়েছিলাম। তো আমরাও ছুটে ওখানে যাই, ছুটে গিয়ে ওর দেখি যে আমার হাজবেন্ড সেন্সলেস হয়ে পড়ে রয়েছে। এবার মেয়েকে সামলাবো না বাবাকে সামলাবো আমার মাথা কাজ করছিল না, কারণ মেয়েটাও ভয় পাচ্ছিল ওই জিনিসটাও দেখে। তো যে বাবা ওরকম অজ্ঞান হয়ে পড়ে গেছে, কি হলো, বাবার কান্নাকাটি করছে। তো যাই হোক, আশেপাশে কিছু লোককে ডাকি, ওর বাবাকে, তারা এসে হেল্প করে তোলে ওখান থেকে, দিয়ে আমরা ঘরে নিয়ে আসি। তখন তাদেরকে সবটা বলি যে এরকম এরকম ঘটনা। ওর বাবা হঠাৎ করে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বাইরে সিগারেট হয়তো খাচ্ছিল, তারপরেই খানিকক্ষণ পর যখন আমি ওকে ডাকতে যাই দেখি দরজা খোলা আর ওরকম ওখানেও সেন্সলেস হয়ে পড়ে। তখন ওর বাবাও ওই কথাটা বলে যে দেখো এরকম এরকম দেখে আমি ও ছুটে যাই। তখন গিয়ে দেখি তখন ওই যে পাড়ার লোকগুলো আমাদেরকে হেল্প করেছিল তারা তখন বলে আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে, আপনারা এই বাড়িটা কিনেছেন? তখন আমরা একে অপরের দিকে চাওয়াচাই করি, কেন? তখন ওরা বলে যে ইমিডিয়েট এই বাড়িটা ছাড়ার চেষ্টা করুন, আর তা না হলে অমুক জায়গায় একজন বাবা রয়েছে যিনি এইসব বাস্তু নিয়ে এইসব দেখাদেখি করে এবং এই সমস্ত ভূত প্রেতের কাজও করে, আপনারা তার সঙ্গে যোগাযোগ করুন। খোঁজ করে আমরা তার কাছে যাই, গিয়ে তাকে সবটা বলি। সে বলে যে ঠিক আছে, তোর বাড়িতে ইমিডিয়েট একটা যজ্ঞ করতে হবে, পুজো করতে হবে এবং ওই জিনিসটাকে তাড়াতে হবে। তোর বাড়িতে দুটো আত্মা রয়েছে এবং তারা দুজনেই অপঘাতে মারা গেছে বলে তারা শান্তি পাচ্ছে না, তাই তারা তোদেরকে ভয় দেখাচ্ছে, ওই বাড়িতে থাকতে দিচ্ছে না। অসুবিধা নেই, আমি যাচ্ছি তোদের সঙ্গে, চ গিয়ে ওখানে সবকিছু করব। সে আমাদের বাড়িতে আসে, যজ্ঞ যখন করে তখন সারা বাড়িটা মনে হচ্ছে যেন ভূমিকম্পের মতন সব জিনিস কাঁপছে, এলোমেলো হয়ে যাচ্ছে এবং এত বিচ্ছিরি কান্নার আওয়াজ আসছে সেটা মানে কানে নেওয়া যাচ্ছে না। মানে দুটো মানুষ যে কাঁদছে, মানে অঝরে কাঁদছে জোরে জোরে, সেই সাউন্ডটা যদি আমি মানে শোনাতে পারতাম বা রেকর্ড করতে পারতাম খুব ভালো হতো। এত বিচ্ছিরি ভাবে কান্নাকাটি করছে, মানে কি বলবো। তখন সে বলে যে এই বাড়িটা তোরা না জেনে হয়তো কিনেছিস, এই বাড়িটাতে যে ছিল তার বউকে হয়তো সে কিছুভাবে মেরে দিয়েছিল এবং বাচ্চাটাকে তোরা দেখতে পাচ্ছিস এই কারণে বাচ্চাটা ডোবাতে ডুবে গিয়ে মারা গেছিল, তাই জন্য তোরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছিস। তো তখন আমরা বেশ অবাক হয়ে যাই যে উনি এটা কি বললেন, মানে এটা কি করে সম্ভব হয়। তো তারপরে আমরা খোঁজ খবর নিয়ে সবকিছু পরে জানতে পারি আমাদের ঘরের মধ্যে একটা পেরেক পুঁতে দিয়ে গেছিল, বাস্তুর ভিটেতেও পেরেক পুঁতে দিয়ে গেছিল, বাইরে যে পুরো বাগানটা ছিল সেখানে পুরো বন্ধন করে দিয়ে গেছিল। তো আশেপাশের লোকের কিছু বাড়িতে ওইখানগুলোতেও বন্ধন করে গেছিল যাতে ওই এন্টিটিটা আর না আসতে পারে, কভার আপ হতে পারে। তো তারপর থেকে আমরা এখন এখানেই রয়েছি, ভালো আছি, আর কোনো ভয় টয় পাই না। কিন্তু মাঝে মধ্যে টুকটাক আওয়াজ হলে তখন মনেই হয় যে হয়তো আবার, কিন্তু তারপরে আমরা একবার গিয়েও জিজ্ঞাসা করেছিলাম
যে এখনো কি বাড়িতে ওনার এক্সিস্টেন্স রয়েছে। তো সে বলেছে না, সেইভাবে নেই, তবে দেখুন অপঘাতে মারা গেছে তো বাড়ির প্রতি একটা টান থাকবে। খোঁজ খবর নিয়ে যখন আমরা ফাইনালি জানতে পারি যে ওই মহিলাটির হাজব্যান্ড যিনি ছিল, বাড়ির যে মেন ল্যান্ডলর্ড, সে মহিলাটিকে কিছুভাবে মেরে ফেলে এবং সেই জিনিসটা বাচ্চাটা দেখে নেয় বলে বাচ্চাটাকেও ডুবিয়ে মারে। লোকটি ছিল খুবই নিম্ন একজন মানুষ, যে কিনা একটা খুব বাজে জিনিসের সঙ্গে যুক্ত ছিল এবং হঠাৎ করে তার ওয়াইফ ওই ব্যাপারটা জেনে গিয়েছিল যে হ্যাঁ, তার হাজব্যান্ড কোনো ভালো কাজ করছে না, খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং নিত্যদিন নেশা ভান করে সে ওয়াইফকে মারধর করতো। সেজন্য সে ওয়াইফ বলে দিয়েছিল যে আমি আশেপাশে সবাইকে কিন্তু তোমার এই ব্যাপারটা বলে দেবো, তুমি আমাদের সঙ্গে এরকম করছো এবং তুমি খুব খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছো, আমি সবাইকে জানিয়ে দেবো। তো যাই হোক, সেই জন্যই বাচ্চাটাকে এবং ওয়াইফকে মেরে দেয় এবং ওই লোকটি জেলে চলে যায়। তাই তার ফ্যামিলির লোক ঠিক করেছিল যে এই বাড়িটা আর রাখবে না এবং তারাও এই বাড়িতে থাকতে পারছিল না বহুদিন ধরে, তাই জন্য ওই বাড়িটাকে বিক্রি করে দেয়। তাই আমরা কেনার আগেও যারা আগের একজন ফ্যামিলি কিনেছিল বাড়িটা, তারাও এরকম ভয় পেয়েছিল বলে তারা বাড়িটা ছেড়ে চলে গেছিল, কিন্তু তারা রেন্টে ছিল। আমরা তো আর রেন্ট নিয়েছিলাম না, আমরা কিনে নিয়েছিলাম, তাই জন্য এরকম আমাদের সঙ্গেই ম্যাক্সিমাম জিনিসটা ঘটলো। তো যাই হোক, তারপরেতে আমরা এখন ভালো আছি দিদি, সুস্থ আছি। আর এই ঘটনাটা জানার পর আমারও খুব খারাপ লেগেছিল যে এত যে জন্মদাতা বাবা, সে কি করে নিজের বাচ্চাকে এইভাবে মেরে দিতে পারে, নিজের ওয়াইফকে এইভাবে অত্যাচার করে মেরে দিতে পারে, সেটা ভাবলেও আমার গা শিউরে ওঠে এখনো অবধি। আর এই জিনিসটা যখনই আমার একা থাকি, হয়তো মাঝে মাঝে হঠাৎ মনে পড়ে যায়, তখন আমরা সত্যি গা আপনি ভারী হয়ে যায়, গায়ে কাঁটা দেয়। তোমাকে কোন ঘটনাটা বলছিলাম, আমি তোমাকে তখনও বললাম যে আমার গা কাঁটা দিচ্ছে, তোমাকে ঘটনাটা বলছি। তো এই জিনিসগুলো না অজান্তে আমরা কিনে নিই, কিছু কিছু জিনিস এরকম আমাদেরকে ফেস করতে হয়। তো যাই হোক দিদি, আমার ঘটনা এতটুকুই ছিল। আশা করছি তোমার এবং তোমার শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। তুমি তোমার মতন করে ঘটনাটা গুছিয়ে শেয়ার করো, আমি তোমাকে বললাম। থ্যাংক ইউ। আরও যদি আমি কোনো ঘটনা পেয়ে থাকি আমি তোমাকে নিশ্চয়ই শেয়ার করবো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এই ঘটনাটা অনেকদিন ধরেই আমার কাছে পেন্ডিং হয়ে পড়েছিল। তো আমার আগেও বললাম যে আমার দাদা ভাইয়ের বিয়ের জন্য আমি 1 মাস ঘটনা দিতে পারিনি। আরও একবার সরি চেয়ে নিয়েছি তোমাদের সকলের কাছ থেকে, আমাকে ক্ষমা করে দিও। আর এই ঘটনাটা আমার যখন আমি দিদির সঙ্গে ফোনে কনভারসেশনে শুনেছিলাম, আমার নিজেরও খুব ভয় লেগেছিল ব্যাপারটা। একটা বাচ্চা দেখেছে, তার মা দেখেছে, তার বাবা দেখেছে, ফ্যামিলির প্রত্যেকে এই জিনিসটার সঙ্গে রিলেটেবল, যে এই একটা নেগেটিভ এন্টিটি তাদেরকে ভয় দেখিয়েছে, বা সে হয়তো বলতে চেয়েছে, বা সে হয়তো মুক্তির জন্য ওখান থেকে বেঁচে বেরোতে চাইছিল। তো যাই হোক, তারা যোগ্য ইচ্ছা করে তাকে হয়তো মুক্তির পথে এগোতে পেরেছে, আমি ঠিক শিওর নয়। তবে তোমাদের কাছে আমি একটা জিনিসই বলবো, হঠাৎ করে আমি এর আগেও মরাল স্টোরিতে বলেছি যে প্রত্যেকটা স্টোরির পরে আমি একটা করে মরাল তোমাদেরকে জানিয়ে রাখি, যে আমরা হঠাৎ করে কিছু পাচ্ছি না, এটা কম দামে পেয়ে গেলাম, আমরা হঠাৎ ডিসাইড করে ওই জিনিসটা পারচেস করে নিলাম, এটা একেবারেই করাটা উচিত নয়। কারণ কখন মানুষের জীবনে কি থাকে আমরা কেউই জানি না। তো হঠাৎ করে কোনো জিনিস আনপ্ল্যান্ড অবস্থাতে কেনাটা ঠিকই নয়। তো যাই হোক, এই ঘটনাটা আশা করছি আমার সকল শ্রোতা বন্ধুদের ভালো লাগবে এবং লেগেছে বলে আমি মনে করব। আর তোমাদের কাছে একটা সুন্দর অ্যানাউন্সমেন্টের জন্য আমি এসেছি। বহুদিন ধরে কিন্তু আমি বলেছি যে এই ইয়ারে আমি পডকাস্ট স্টার্ট করব, তবে রেগুলার বেসিসে তোমরা পডকাস্ট পাবে না, আমি তোমাদেরকে বলে রাখছি। হয়তো 2 মাসে কি 3 মাসে একটা করে পডকাস্ট আমি দেওয়ার চেষ্টা করব। আমি অলরেডি আমার একটা শ্যুট হয়েছে পডকাস্টের জন্য, আমি ওটা আপলোড করব নেক্সট উইকে। তোমরা সেই পডকাস্টটা অবশ্যই কিন্তু দেখো, সেটাতেও কিন্তু একটা গা ভারী করে দেওয়ার মতন একটা ঘটনা রয়েছে,
মানে অদ্ভুত ওই ঘটনাটা যখন আমি নিজে শুনেছি, মানে আমারও গায়ে কাঁটা দিয়েছে। এবং তার কিছুদিন পর আমিও কিছু অ্যাক্টিভিটি ফেস করেছিলাম আমার বাড়িতে। তো সেই জিনিসটাই তোমাদেরকে আমি শেয়ার করব, এবং তোমরা সেই ফুটেজটাও তোমাদেরকে আমি পারলে শেয়ার করব, যে আমি ওটা একটা ফুটেজ মতন আমি পেয়েছিলাম। তো সবই তোমাদেরকে জানাবো। তো তার জন্য কিন্তু নেক্সট উইকে তোমাদেরকে অতি অবশ্যই আমার পডকাস্টটা দেখতে হবে, এবং তোমাদেরকে আমি আগামভাবে জানিয়ে রাখলাম যে তোমরা অবশ্যই কিন্তু জিনিসটা দেখো। থ্যাংক ইউ। ঘটনা শেষ করার আগে প্রত্যেকবারের মতন একটা কথাই বলবো, প্রেতকাহিনী কিন্তু কোনো কুসংস্কার, অন্ধবিশ্বাস, কালো জাদুকে প্রমোট করে না, এবং কোনো জাতি নিয়েও ভেদাভেদ করে না। কাজেই আপনারা যারা বিশ্বাস করছেন তাদের জন্য কিছু বলার নেই, এবং যারা বিশ্বাস করছেন না তাদেরকে একটা কথাই বলবো, আপনারা এটাকে এন্টারটেনমেন্ট হিসেবেই নেবেন। থ্যাংক ইউ। আর নেক্সট উইকে কিন্তু অবশ্যই আমার পডকাস্টটা দেখো, যেটা প্রেতকাহিনী চ্যানেলে ফার্স্ট টাইম আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ।